ইনোসেন্ট বউ আমার। প্রাপ্তি নড়াচড়া করার পর তার আগেই ঘুম ভেঙেছিল। চুপ থেকে দেখার চেষ্টা করছিল তার পিচ্চি বউ কি করে। ফারিস আবার ঘুমের জন্য প্রস্তুতি নিল। প্রাপ্তির সাথে তার বেশ ভালোই ঘুম হয়েছে, তবু এখন সে আরেকটু ঘুমিয়ে নিবে। মোনালিসা প্রাপ্তির রুমে শুয়ে আছে। সে এখনও ঘুম কাবু হয়ে পড়ে আছে। রুমের দরজা খোলা থাকায় প্রাপ্তি ভেতরে আসতে সমস্যা হয়নি। প্রাপ্তি মোনালিসার দিকে তাকিয়ে দেখল সে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। পাশেই তার সেই সেলফোনটা পড়ে আছে। প্রাপ্তি বুঝতে পারল সারা রাত জেগে আরহামের সাথে কথা বলেছে, আর এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। প্রাপ্তি শাড়ি সামলাতে পারছে না, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই একটা মিষ্টি কালারের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। প্রাপ্তি গোসল সেরে ভেজা চুলগুলো মুছে পিঠের উপর ছড়িয়ে দিল। তারপর মাথায় ওড়না টেনে প্রাপ্তি চুপচাপ নিচে নেমে গেল। প্রাপ্তি নিচে নেমে কিচেনে চলে গিয়ে দেখল তার আম্মু আর বড় আম্মু রান্না করছে। প্রাপ্তিকে দেখে তারা দুজনই মিষ্টি করে হাসল। পারভিন মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে বলল। প্রাপ্তি পারভিনের দিকে তাকিয়ে লজ্জায় মুখ নামিয়ে নিল। তারপর মৃদু আওয়াজে বলল, হুম। বারিশা প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলো। তারপর মৃদু হেসে বলল, দোয়া করি মা, স্বামী সংসার নিয়ে সুখী হও। আমার ছেলেকে আর সংসারটাকে আগলে রাখার বুদ্ধি হোক। প্রাপ্তি তার বড় আম্মুর কথায় মাথা নাড়ালো। পারভিন তখন একটা চায়ের কাপ ভর্তি ট্রে প্রাপ্তির হাতে এগিয়ে দিল। বলল রুমের সবাইকে দিয়ে এসে বাগানে তার দাদা দাদিকে দিতে যেতে। ফারিস চা খায় না তেমন, তাই ফারিসের পরে কফি বানিয়ে দিয়ে আসতে হবে। প্রাপ্তি চায়ের কাপ নিয়ে প্রথমে বড় আব্বুর রুমে গেল। তারপর নক করতেই মোশাররফ দেওয়ান প্রাপ্তিকে ভেতরে আসতে বলল। আয় মা, ভেতরে আয়। প্রাপ্তি মিষ্টি হেসে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, বড় বউ তোমার চা। মোশাররফ দেওয়ান মৃদু হেসে চায়ের কাপ হাতে নিল। তারপর প্রাপ্তিকে বলল, এখন আর বড় আব্বু নই, আম্মা। আমাকে বাবা ডাকবেন, বুঝেছেন? প্রাপ্তি মোশাররফ দেওয়ানের কথায় মাথা দুলিয়ে হেসে ফেলল। তারপর বলল, ঠিক আছে বাবা। মোশাররফ দেওয়ান ফের প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, বুড়ো বাবার প্রতি কোনো অভিযোগ রাখিস না মা। যদি আমার কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকিস তবে এই বুড়ো ছেলেকে ক্ষমা করিস আম্মা। প্রাপ্তি মোশাররফ দেওয়ানের কথা শুনে মোশাররফ দেওয়ানের কাছে এগিয়ে গেল। মোশাররফ দেওয়ানের একটা হাত মুঠোয় নিয়ে বলল, তুমি না আমাকে আম্মা ডাকো? ছেলেদের অন্যায় মায়েরা মনে রাখে না বাবা। তার আহ, তুমি তো কোনো অন্যায় করনি। তুমি যেটা করেছো সেটা তোমার জন্য স্বাভাবিক ছিল। যে কোনো বাবা তাই করবে। আমি এসব মনে রাখিনি। আমার তরফ থেকে যদি তুমি কোনো কষ্ট পাও তবে আমাকেও মাফ করে দিও বাবা। মোশাররফ দেওয়ান নিজের চোখের পানি মুছে প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। তারপর প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, আমার তো উপর কোনো অভিযোগ নেই আম্মা। দোয়া দোয়া করি সংসার জীবনে সুখী হও, আমার ছেলের জন্য ভাগ্যবতী হও। মোশাররফ দেওয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে নিজের কিশোরী বয়সের বোনের মালিহার কথা মনে পড়ল। সারা দিন ভাইজান ভাইজান বলে ডাকত। মাহতাবের সাথে মাঝে মাঝেই ঝগড়া করে তার কাছে বিচার নিয়ে আসতো। সে বোনের মন রক্ষার্থে ছোট ভাইকে মাঝে মাঝে দৌড়ানি দিত, তো মাঝে মাঝে চর থাপ্পড় মারত। আজ সেসবই কেবল স্মৃতির পাতায় জমা আছে। প্রাপ্তি চা দিয়ে নিজের বাবার রুমে গেল। মাহতাব বাজারের দোকানের হিসাব লিখছিলেন। প্রাপ্তিকে দেখেই মুচকে হাসল। আম্মাজান আসছেন? প্রাপ্তি বাবার দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল। হুম। মাহতাব চা হাতে নিয়ে চুমুক দিল। প্রাপ্তির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, আমার আম্মাটা এত বড় কবে হয়ে গেল? এখন তো চাইলেও আমি আর আমার আম্মাকে নিজের কাছে রাখতে পারবো না। সে চলে যাবে নিজের স্বামীর বাড়ি। হ্যাঁ, প্রাপ্তি বাবার কথায় চোখের পানি ছেড়ে দিল। মাহতাব দেওয়ান চায়ের কাপ রেখে মেয়েকে পরম যত্নে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না আম্মা, তাহলে আপু আরও বেশি কষ্ট পাবে, চুপ করো। প্রাপ্তি ধীরে ধীরে শান্ত হলে মাহতাব দেওয়ান মেয়েকে উদ্দেশ্য করে বলল, শ্বশুর বাড়িতে যেয়ে সবাইকে সম্মান করে চলবেন আম্মা। দয়া করি সুখী হন আজীবন। প্রাপ্তি মাহতাবের কথায় মাথা নাড়ালো। তারপর সে মোনালিসাকে চা দিয়ে এসে দাদা দাদুর জন্য বাগানে চা নিয়ে গেল। রওশনারা স্বামীর পাশে বসেছিলেন, আর ইব্রাহিম দেওয়ান পেপার পড়ছিলেন। নিজেদের দিকে প্রাপ্তিকে আসতে দেখেই দুজনেই মুচকি হাসল। প্রাপ্তি চায়ের কাপ দুটো দুজনের হাতে ধরিয়ে দিল। তারপর একটা চেয়ার টেনে দাদা দাদির মাঝে বসে পড়ল। রওশনারা প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, তা
আমার নাতি কি আমার নাত বউকে ঠিক করে আদর সোহাগ দিয়েছে? প্রাপ্তি দাদির কথায় লজ্জায় রাঙা হয়ে বলল। যাও বুড়ি, কিছু বলো। তোমার স্বামী তোমাকে আদর করে কিনা আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? তাহলে আমার স্বামীটা কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, ইব্রাহিম দেওয়ান স্ত্রী আর নাতির কথায় হেসে ফেলল। তারপর বলল, বুড়ি, তোর দাদুমণিকে তো আমি ভালোবাসি আর আদরও করি। যদি না করতাম তবে তোরা আসলি কোথা থেকে? প্রাপ্তির কথাটা বুঝতে অবশ্য সময় লাগলো। যখন বুঝলো তখন নিজের দাদুমণির দিকে তাকাতেই দেখলো তিনি লজ্জা পাচ্ছেন। প্রাপ্তির সাথে রসনারার চোখ মিলিত হতেই প্রাপ্তি ভ্রু নাচালো। রসনারা থতমত খেয়ে নিজের স্বামীর দিকে তাকালো, বলল, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আপনার? কী সব বলছেন? কি সব বললাম বউ? সত্যি কথাই তো বললাম নিজের নাতনিকে। রৌসানারা রিগি বুম হইয়াছি। প্রাপ্তি কেশে গলা পরিষ্কার করে বলল। বাবা গো বাবা, কি প্রেম দুজনের মধ্যে! প্রাপ্তির কথায় ইব্রাহিম দেওয়ান শব্দ করে হেসে ফেলল। রসনারা প্রাপ্তির কান খিঁচে ধরল, বলল, তবে রে বাদর। ছাড়ো ছাড়ো, তোমরা প্রেম করবে আর আমি বললেই দোষ? হ্যাঁ, রসনারা প্রাপ্তির কান ছাড়তেই মোনালিসা চোখ ডলতে ডলতে তাদের সামনে এসে দাঁড়ালো। তারপর দুই নাতনিকে নিয়ে দুজনে গল্প মজে গেল। বেশ কিছুক্ষণ বাদে ফারিস সেখানে এসে উপস্থিত হতেই রসনারা নাতিকে ডাক দিয়ে নিজের পাশে বসালো। ফারিস দাদুমণির পাশে বসতে বসতে দাদুমণিকে উদ্দেশ্য করে বলল, Beautiful lady, you are too charming. ফারিসের কথায় রসনারা হেসে ফেলল। দাদু ভাই, তোমার বউ তো শুনে হিংসা জ্বলে পুড়ে যাচ্ছে। রসনারার কথায় সবাই হেসে ফেলল। ফারিস আর চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে দেখল লজ্জায় প্রাপ্তির গাল দুটো একদম লাল হয়ে গিয়েছে। ফারিস তা দেখে ঠোঁট বাঁকালো। রসনারা আর ইব্রাহিম দেওয়ান নিজের নাতি নাতনিদের সাথে আরও কিছুক্ষণ গল্প করলেন। রিজভী কাল রাতে বাসায় ফেরেনি। এ নিয়ে মুর্শেদ তালুকদার ও তার স্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন। রোহান নামের এক ছেলেকে মুর্শেদ নিজের ছেলের খোঁজে পাঠিয়েছিল, কিন্তু তার কাছ থেকেও রিজভী কোনো খোঁজ পেল না। তার ছেলে তাদের ছেলের কষ্ট তার কিছুতেই মেনে নিতে পারছে না। রিজভী মা সোফার এক কোণায় বসে চোখের পানি ফেলছেন। ঠিক তখনই রিজভী বাসায় ফিরল। রিজভীকে দেখে মুর্শেদ ও তার স্ত্রী আঁতকে উঠল। কি হাল হয়েছে এই ছেলের দিকে তারা পারছে না। রিজভীর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখের নিচে এক রাতেই কালি পড়ে গিয়েছে। শার্টের বোতামগুলো উল্টো পাল্টা একটার সাথে আরেকটা লাগানো। রিজভীর শার্টের কর্নারে রক্তের ছোপ ছোপ দাগ। রিজভীর মা ছেলের দিকে এগোতে নিল। রিজভী ডান হাতের তালু কেটে গিয়ে রক্ত ঝরছিল। রিজভী মায়ের ডাকে সাড়া না দিয়ে দ্রুত পা ফেলে নিজের রুমে চলে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওয়াশরুমে গিয়ে 1 ঘন্টার মতো সময় নিয়ে গোসল করে বেরিয়ে এলো রিজভী। তারপর নিজের বেডে সে গা এলিয়ে দিল। সে এখন অনেক ক্লান্ত, তার বিশ্রামের প্রয়োজন। রিজভী কিছু সময়ের ব্যবধানে ঘুমে তলিয়ে গেল। দুপুরে দেওয়ান পরিবারের সবাই একসাথে লাঞ্চ করছে। আরহামদের বাড়ি থেকেও আজকে অনেক আত্মীয় এসেছে। ফারিসদের গ্রামে আসার খবর শুনে সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিতে চলে গেল। আজকে ফারিসরা ঢাকা চলে যাবে। ফারিসের হসপিটালে ডিউটি আছে, তাই চাইলেও আর এখানে থাকা সম্ভব নয়। ফারিস বরাবরই তার কাজের প্রতি নিষ্ঠাবান। নিজের দায়িত্বে হেরফের তার মোটেও পছন্দ নয়। প্রাপ্তির সাথে গল্প করার জন্য আনিশাও এসেছিল। তারা দুই বান্ধবী এখন নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক জানতে পেরে আনিশা খুশি হয়েছে। তবে প্রাপ্তি আজ চলে যাবে বলে তার মন খারাপ হয়ে গিয়েছে। তবুও কিছু করার নেই, প্রাপ্তিকে যেতেই হবে তার সংসার আর পড়াশোনার জন্য। এসব ভেবে আনিশা নিজের মনকে সান্ত্বনা দিল। প্রাপ্তির খুব খারাপ লাগছে। ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করে বড় হয়ে এখন আলাদা থাকতে হবে ভেবে। চাইলেও তারা হয়তো আর আগের মতো এক হয়ে দুষ্টুমি করতে পারবে না। তবে তারা ওয়াদা করেছে একে অপরের সাথে রোজ সময় করে ভিডিও কলে কথা বলবে। বিকেল 4টায় ফারিসরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ফারিসের গাড়িতে প্রাপ্তি, যেটা ফারিস নিজেই ড্রাইভ করছে। অন্য গাড়িতে মোশাররফ দেওয়ান, বারিশা, মোনালিসা, যেটা ড্রাইভার চালাবে। ফারিসদের বিদায়ের সময় দুই পরিবারের মানুষ একসাথে দাঁড়িয়ে তাদের বিদায় জানিয়েছে। ফারিসরা চলে গেলে আরহামদের পরিবারের সবাইও বিদায় নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। রোহান যাওয়ার সময় আনিশাকে তাদের বাড়ি দিয়ে এসেছে। আরহামের মনটা একটু বিষণ্ণ। তার জীবনসঙ্গীকে হয়তো আরও 1 মাস পরে দেখতে পাবে, কারণ আজ তাদের বিয়ের ডেট ঠিক করেছে সবাই। সামনের মে মাসের 3 তারিখে তাদের বড় অনুষ্ঠান করে বিয়ে। তখনই হয়তো ফারিসা আবার গ্রামে আসবে আর সে তার প্রাণ পাখিকে সামনাসামনি আবার দেখবে। তবে নিজের জীবনসঙ্গীকে সম্পূর্ণ হালাল রূপে পেতে
চলেছে ভেবে আরহামের ঠোঁটে হাসি ফুটল। এতগুলো দিন যেহেতু সে অপেক্ষা করেছে, বাকি দিনগুলোও করতে পারবে। ফারিস ঢাকায় আসার পর দেখতে দেখতে কেটে গিয়েছে 7 দিন। প্রাপ্তির আজ ভার্সিটির প্রথম দিন। সে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসেছে। বারিশা আগে থেকেই কিচেনে নাস্তা রেডি করছিল। প্রাপ্তি বারিশা না করা সত্ত্বেও হাতে হাতে একটু কাজ এগিয়ে দিল। সকালে সবাই টেবিলে একসাথে নাস্তা করতে নিল। ফারিস হসপিটালে চলে যাবে বলে একদম রেডি হয়ে এসেছে। সবার নাস্তা শেষ হয়ে গেলে যে যার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই বারিশা ফারিসকে তাড়াহুড়ো করে বেরোতে দেখে ডাক দিল। ফারিস তার আম্মুর ডাকে আম্মুর কাছে এগিয়ে এসে বলল, কিছু বলবে আম্মু? হ্যাঁ, তুই তো গাড়ি নিয়ে যাচ্ছিস, প্রাপ্তিকে আজ নিয়ে যা, ওর ভার্সিটির প্রথম দিন আজকে, ওকে একটু নামিয়ে দিস। বারিশার কথায় ফারিস আশেপাশে তাকিয়ে প্রাপ্তিকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মুকে বলল। তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে বলো, আমার হাতে সময় কম। কথা শেষ করতেই ফারিস ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে গেল। প্রাপ্তি দৌড়ে নিজের রুমে গিয়ে গায়ের বোরখা জড়িয়ে বের হয়ে এলো। প্রাপ্তিকে দৌড়ে নিচে নামতে দেখে বারিশা সাবধানী ধ্বনি ছুড়ল। আসতে না মা, পড়ে যাবি তো। বারিশার কথার বিপরীতে প্রাপ্তি বারিশাকে সূক্ষ্ম হাসি উপহার দিয়ে আবার দৌড়ে বাসার বাইরে গেল। দেখলো ফারিস আজ তার একটা বাইক বের করেছে। প্রাপ্তি বুঝতে পারলো আজকে গাড়ি না নিয়ে এই বাইকেই যাতায়াত করবে। ফারিস বাইকে উঠে বসেছিল। প্রাপ্তিকে আসতে দেখে বলল, কাম, উঠে বসো। প্রাপ্তি উঠে বসতেই ফারিস প্রাপ্তিকে বলল তাকে ধরে বসতে। প্রাপ্তি এক হাতে ফারিসের কাঁধে রেখে দিল। কিছুটা পথ এগোতেই তারা জ্যামে ফেসে গিয়েছে। শহরের আশেপাশের এলাকাগুলো থেকে প্রায় 23 জন নারী নিখোঁজ হয়েছে, যাদের প্রত্যেকের বয়স 16 থেকে 23 বছরের কাছাকাছি। পুলিশের রিপোর্ট লেখানোর পরও পরিবারের সদস্যরা তাদের থেকে তেমন সাড়া পায়নি। গত 2 মাসে উধাওকৃত নারীর সংখ্যা বেড়ে এখন 23 জন। এভাবে চলতে থাকলে নারীরা ঘর থেকে বের হতেই বন্ধ করে দেবে। পরিবারের সদস্যরা নিজেদের সন্তান বা নারী সদস্য যারা আছে তাদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। সরকারের কাছ থেকে এর বিরুদ্ধে যথাযথ সাড়া না পেয়ে আজ সাধারণ জনগণ মানববন্ধনের ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, তাদের হারিয়ে যাওয়া প্রত্যেক নারী সদস্যদের তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। হারিয়ে যাওয়া প্রত্যেকটা পরিবারের সদস্যরা নিজেদের হারিয়ে যাওয়া মেয়েদের ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। অসহায় বাবা মেয়েদের চোখে যেন অসহায়ত্ব ভিড় করে আছে। এই আন্দোলনের কারণেই মূলত আজ রাস্তায় এত ভিড় জমেছে। ফারিস বুঝলো আজ হসপিটালে পৌঁছতে ভালোই লেট হবে। হসপিটালে আজ একটা মিটিং ছিল সব ডাক্তারদের সাথে। শহরের অন্যান্য হসপিটাল থেকেও অনেক ডাক্তাররা আসার কথা সেখানে। 20 মিনিটের রাস্তা জ্যামের কারণে 40 মিনিট লেগেছে। তবুও ভালো আজ বাইক নিয়ে বের হয়েছিল, নয়তো গাড়ি নিয়ে আসলে তাকে আরও ভোগান্তিতে পড়তে হতো। হয়তো 2 ঘন্টা এখানেই থাকতে হতো। বাইক নিয়ে আসায় অবশ্য সাইড কেটে কেটে চিপাচিপি দিয়ে বেরিয়ে এসেছে, তাই একটু সময় বাঁচল। এত মানুষের ভিড় দেখে প্রাপ্তি বারবার ফারিসের শার্টের পেছনের অংশ খাবলে ধরছিল। এত মানুষের ভিড় দেখে সে অভ্যস্ত নয়, তাই ফারিস প্রাপ্তির অস্বস্তি বুঝতে পেরে যতটা দ্রুত বের হওয়া যায় ততটা দ্রুত যাওয়ার চেষ্টা করেছে। ফারিস প্রাপ্তিকে নিয়ে তার ভার্সিটির সামনে পৌঁছলো। প্রাপ্তি প্রাণ ভরে নিজের স্বপ্নের ভার্সিটির সৌন্দর্য দেখতে দেখতে এসেছে। একসময় সে স্বপ্ন দেখতেও সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবে। আজ নিজের স্বপ্নের বাস্তবায়ন হতে দেখে নিজেই অজান্তেই প্রাপ্তির চোখে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফারিস প্রাপ্তিকে প্রাপ্তির ক্যাম্পাসের সামনে নামিয়ে দিল। প্রাপ্তি উচ্ছ্বসিত নয়নে ক্যাম্পাসের চারদিকটা দেখতে দেখতে সামনে এগোতে থাকলো। হুট করেই একটা ডাক কানে আসতেই প্রাপ্তি থেমে গেল। ভার্সিটির সিনিয়র এক ছেলের মুখ থেকে এই ডাকটা ভেসে এলো। প্রাপ্তি ভীষণ রাগ উঠছে। এইসব উদ্ভট নাম তার একদম পছন্দ নয়। তার উপর এমন অচেনা মানুষের মুখ থেকে এমন সম্বোধন তার মোটেও ভালো লাগেনি। ফারিস আজ একটু তাড়াই ছিল, তাই ক্যাম্পাসে নামিয়ে দিয়েই চলে গিয়েছিল। প্রাপ্তি এসব মাথা থেকে ঝেড়ে রাগ কন্ট্রোল করে সামনে এগোতে নিলেই ছেলেটি হুট করেই সামনে এসে প্রাপ্তির পথ আটকে দাঁড়ালো। প্রাপ্তি নেকাবের আড়ালের মুখখানা ইতিমধ্যে প্রচণ্ড বিরক্তিতে ছেয়ে গিয়েছে। এতকাল মুখে অনেক শুনেছে যে ভার্সিটিতে র্যাগিং হয়, তবে আজ হয়তো স্বচক্ষে তার প্রমাণ পেতে যাচ্ছে। প্রাপ্তির পথ যে ছেলে আটকে দাঁড়িয়েছে তার নাম অর্ণ চৌধুরী। সে রসায়ন বিভাগে অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী। দেখতে বেশ সুদর্শন হওয়ায় ছেলেটি কলেজের ক্রাশ বয় এবং চকলেট বয় নামেও খ্যাত আছে।
সে সেই ক্ষমতার দাপট দেখিয়েই পুরো ভার্সিটিতে রাজত্ব করে বেড়ানোর জন্য সবাই তাকে সমীহ করেও চলে। অর্ণর পাশাপাশি আরও দুটো ছেলে আর দুটো মেয়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে থেকে মৌলি নামের একটা মেয়ে গলা চওড়া করে প্রশ্ন করলো, নিউ কামার হয়েও সিনিয়রদের সাথে ঘাওড়ামি? একে তো সিনিয়রদের সম্মান করনি, সালাম দাওনি, তার উপরে অর্ণর কথা শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছ। এর শাস্তি তো একটা দিতেই হয় তোমাকে। মৌলি কথাটা শেষ করেই প্রাপ্তিকে দু চোখে উপর নিচ স্ক্যান করে হেসে ফেলল। মৌলির সাথে সাথে বাকি সবাই হাসলেও হাসল না কেবল অর্ণ চৌধুরী। সে মৌলির মতোই বরং আরও সূক্ষ্মভাবে প্রাপ্তিকে দেখতে থাকলো। মেয়েটার পুরো শরীর কালো বোরখার আড়াল করা, নেকাবের আড়ালে চোখ দুটো যেন বিদ্যুৎ খেলা করছে। অর্ণ বুঝতে পারল তার পথ আটকানোতেই এই জুনিয়র খেপেছে। কি মনে করে যেন ফিচেল হাসলো, তারপর মাথা চুলকে মৌলিকে বলল, আরে বাচ্চা মেয়ে, না বুঝে ভুল করে ফেলেছে, থাক যেতে দে। প্রাপ্তি অর্ণের কথার সামনে এগোতে নিলে মৌলি প্রাপ্তির হাত ধরে থামিয়ে দেয়। প্রাপ্তি বুঝতে পারল না এই সিনিয়র আপুর এখন আবার কি করবে। শোনো, এরপর থেকে আমাদের দেখলে সালাম দিতে যেন ভুল না হয়, ঠিক আছে? প্রাপ্তি কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। প্রাপ্তি চলে যেতেই মৌলি মেয়েটা অর্ণের পিঠে ছোট্ট চর বসিয়ে প্রশ্ন করল, ব্যাপার কি বলতো? মেয়েটাকে মনে ধরেছে বুঝি? তুই তো কোনো মেয়েকে এভাবে ডাকিস না ব্রো। মৌলির কথায় তানজিম, তাহান, নওশাদ ও সুর মিলালো। সবাই অর্ণকে চেপে ধরল। অর্ণ পড়ে গেল মহাফেসাদে। অর্ণ আমতা আমতা করে বলল, মেয়েটাকে আলাদা লাগলো, ব্যাস এইটুকুই। এখন চল তো তোরা। বাই দা ওয়ে, মেয়েটার নামটা কি একটু খবর নিস তো? অর্ণের কথায় চারজনই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণের দিকে। অর্ণি সবার দৃষ্টি লক্ষ্য করে মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ালো। এই ফাজিলের দল, মুখ বন্ধ কর বলছি, নয়তো পচা ড্রেনের মাছি ঢুকে যাবে তোদের প্রত্যেকের মুখে, দেখিস। নিজের ডিপার্টমেন্টের দুইটা মেয়ের সাথে প্রাপ্তির প্রথম সাক্ষাতেই বন্ধুত্ব হয়ে গেল, যাদের একজন মেহেরিন ও আরেকজন মধুমিতা। তারা দুজনেই নাকি স্কুলের সময় থেকে ফ্রেন্ড, আবার একসাথে ভার্সিটিতেও চান্স পেয়েছে। প্রাপ্তির আনিশার কথা মনে পড়ে খুব খারাপ লাগলো। আনিশা যদি আজ এখানে পড়তে পারত, তবে সেও তার সখীর সাথে এভাবে ভার্সিটিতে আসতো। আর কেউ কিছু বলতে আসতে তখন দুই বান্ধবী তাদের একদম উড়িয়ে দিত। মেহেরিন আর মধুমিতা দুইজন ফ্রেন্ড হওয়ায় প্রাপ্তিও একসাথে দুজন ফ্রেন্ড পেয়ে গিয়েছে। প্রাপ্তি এতে যতটুকু দ্বিধায় ছিল তাও কেটে গিয়েছে মেহেরিন আর মধুমিতার সঙ্গে। শহরের বিভিন্ন হসপিটালে দায়িত্বে থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শহরের বিভিন্ন হসপিটালের ডাক্তারদের নিয়ে আজ একটা মিটিং বসেছে। ফারিসও আছে এই মিটিংয়ে। এই মিটিংয়ের আলোচনার বিষয় হচ্ছে নারী মরদেহ উধাও। এতদিন বিষয়টাকে কোনো রকম ধামাচাপা দিয়ে রাখলেও এখন আর রাখা যাচ্ছে না। বিষয়টা মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। একদিকে কম বয়সী নারী নিখোঁজ, যার প্রতিবাদে পুরো দেশ এখন উত্তাল, আর আরেকদিকে মৃতদেহ উধাও। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে। এর মধ্যে অনেক মিডিয়ায় মৃত নারীর দেহ উদ্ধারের খবরও নাকি প্রচার হচ্ছে। হসপিটালের ঊর্ধ্বতন দায়িত্বে থাকা ব্যক্তিরা আজ প্রত্যেককেই এর জন্য জবাবদিহি করছে এবং নিজেরাও জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা এসব নিয়ে কথাবার্তা বলেও লাভেলাভ কিছুই হলো না। এসবের পেছনে মেইন কালপিটকে তা কেউ ধরতে পারল না। ফারিস মিটিং শেষে প্রাপ্তিকে নিতে এসেছে। এর আগে অবশ্য নিজেদের অফিসে গিয়েছিল কিছু ফাইল আনতে। প্রাপ্তি মেহেরিন আর মধুমিতা থেকে বিদায় নিয়ে ফারিসের কাছে গিয়ে দাঁড়ালো। ফারিস মিটিং শেষ করে অফিস থেকে আসার সময় বাইক রেখে গাড়ি নিয়ে এসেছে। ফারিস আগে থেকেই গাড়িতে হেলান দিয়ে প্রাপ্তিকে আস্তে ধীরে তার দিকে এগুতে দেখছিল। প্রাপ্তি ফারিসের কাছে দাঁড়াতেই ফারিস নিঃশব্দে প্রাপ্তির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। ফারিস ভ্রুকুচকে তা দেখে প্রাপ্তির হাত ধরেই গাড়ির অপর পাশে গেল। তারপর গাড়ির ডোর ওপেন করে প্রাপ্তিকে ভেতরে বসিয়ে দিল। ফারিস দেখল প্রাপ্তি তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। ফারিস সেই দৃষ্টি লক্ষ্য করেই মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এমন করে তাকাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো বায়না করবে, নয়তো এত মিষ্টি ব্যবহার করার মানুষ তো নয় এই মেয়ে। ফারিস আরও বাজিয়ে দেখতে চায় বলে আর নিজে থেকে আগিয়ে কিছু বলল না। ফারিস অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসতেই প্রাপ্তি নির্দ্বিধায় ফারিসের কাছে এগিয়ে গেল। ফারিস ঠোঁট কামড়ে কেবল প্রাপ্তির মতিগতি পরখ করছে। প্রাপ্তি ফারিসের হাত নিজের ছোট্ট হাতের মুঠোয় নিয়ে বলল, বলছিলাম কি ডাক্তার সাহেব, মানুষের তো সুস্থ থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন হয়,
তাই চলেন না একটু মুক্ত আকাশের নিচে অক্সিজেন নিতে যাই দুজন। বাসায় আজ 1 সপ্তাহ ধরে বন্দি হয়ে আছি, আমার কিছুই ভালো লাগছে না। প্রাপ্তির কথাগুলো বলতে বলতেই কেঁদে দিল। আসলে তার বাবা মা আর দাদা দাদুর কথা খুব মনে পড়ছে। এবার তো দুষ্ট অনামিকাটাও নেই যে তাকে একটু ভুলিয়ে রাখবে। মোনালিসা বড় বোন, তবুও সে যথাসাধ্য চেষ্টা করে বোনকে আগলে রাখার। তবু প্রাপ্তির ভীষণ খালি খালি লাগছে কয়েকটা দিন। কিশোরগঞ্জ থেকে আসার পরপর প্রাপ্তি আর ফারিসের আলাদা রুমেই থেকেছে। ফারিসের এই সপ্তাহে কাজের চাপ থাকায় প্রাপ্তিকে তেমন সময় দিতে পারেনি। ফারিস তার অবুঝ বউয়ের কান্না দেখল, বুঝতে পারছে বাড়ির সবার কথা ভেবেই মন খারাপ হয়ে আছে। ফারিস প্রাপ্তিকে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে দিল। তারপর প্রাপ্তির নেকাব খুলে দিয়ে গাড়িতে থাকা টিস্যু দিয়ে চোখ মুখ মুছিয়ে দিল। চোখের পানি মুছিয়ে দিয়ে ফারিস প্রাপ্তির লাজে রাঙা মুখটায় কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রাপ্তি ফারিসের কোলে বসে এলোমেলো দৃষ্টি ফেলছে। ফারিসের সাথে চোখাচোখি হতেই প্রাপ্তি ফের দৃষ্টি সরিয়ে ফেলছে। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রাপ্তির কোমরে রাখা ফারিসের হাত আরো শক্তভাবে বিচরণ করছে প্রাপ্তির কোমর জুড়ে। প্রাপ্তি আরো লজ্জায় মুইয়ে গিয়ে নুয়ে পড়ল। ফারিস শক্ত করে তার হাতটাকে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, বউ, তুমি তো আতুরে কেন? দেখলে এখানে অদর দিতে মন চায়। প্রাপ্তি ফারিসের লজ্জা মাখা কথায় কিছু বলল না। ফারিসের বুকে মাথা রেখে বেড়াল ছানার ন্যায় পড়ে রইল কেবল। ফারিস প্রাপ্তির থুতনিতে হাত রেখে মুখটা উঁচিয়ে ধরল। প্রাপ্তির ঠোঁট ও চোখ জোড়া তীরতিরিয়ে কাঁপছে। ফারিস সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তারপর নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। তীর করে কাঁপতে থাকা প্রাপ্তির বন্ধ চোখের দুপাতায় ফারিসের নরম স্পর্শে প্রাপ্তি কেঁপে উঠল। ফারিস চোখ তুলে প্রাপ্তির দিকে তাকালো। ফের প্রাপ্তির তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া শব্দ করে চুমু খেল। তারপর পুরো মুখে ছোট ছোট অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিল। ফারিস তার বউকে ইচ্ছে মতো আদরে আদরে ভরিয়ে দিল। নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। প্রাপ্তি এখন কিছুটা শান্ত হয়েছে বুঝতে পেরে ফারিস প্রাপ্তির কানে ফিসফিসিয়ে বলল, কাঁদে না বউ, চকলেট কিনে দেবো। প্রাপ্তি ফারিসের কথায় কিছু না বলে আরও ফারিসের বুকের ভেতরে ঢুকে গেল। ফারিসের একটু আগে করা কাজকর্মে সে এখনও লজ্জা পাচ্ছে। যে তার লজ্জার কারণ, তার থেকে বাঁচতেই সে সেই পুরুষের বুকে মুখ লুকিয়ে আছে। ফারিস প্রাপ্তির বাচ্চামো দেখে হেসে ফেলল। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়েই গাড়ি স্টার্ট দিয়ে যাত্রা শুরু করলো একটা পার্কের উদ্দেশ্যে। ঢাকা সরোয়ার্দির আশেপাশে একটি পরিচিত পার্কের নাম সরোয়ার্দি উদ্যান। এটা সেগুনবাগিচার খুব কাছেই। শাহবাগ এলাকায় অবস্থিত। ফারিসদের বাসা সেগুনবাগিচায় হওয়ায় সে তার বউকে নিয়ে সেখানেই ঘুরতে এলো। ফারিস গাড়ি থেকে নেমে প্রাপ্তির হাতটা নিজের মুঠোয় নিয়ে নিল, যেন ছেড়ে দিলেই ছোট বাচ্চাটা হারিয়ে যাবে। প্রাপ্তি ফারিসকে একবার দৃষ্টি ভরে দেখে নিয়ে নিজের হাত আর ফারিসের হাতের দৃষ্টি বুলালো। প্রাপ্তির চোখে মুখে হাসির ঝিলিক খেলে গেল। সে বুঝতে পারে এই লোকটা তার প্রতি বেশ যত্নশীল, সেই সাথে তাকে পাগলের মতো ভালোবাসেও। প্রাপ্তি আগে অনুভব করতে না পারলেও আজকাল তা অনুভব করতে পারে। সেই সাথে নিজের অনুভূতিগুলোও সে বুঝতে শিখেছে। ফারিস যে কেবল তার প্রতি দুর্বল তা নয়, যে নিজেও আজকাল এই পুরুষটার মায়ে ডুবে গিয়েছে। সে অনুভব করতে পারে ফারিসের মুখ না দেখলেও আজকাল সে ভীষণ অস্থির অনুভব করে, যা বিয়ের আগে ছিল না। হয়তো এটাই আল্লাহ তাআলার রহমত, যা বিয়ের মাধ্যমে অচেনা দুটো আত্মার একত্রে করে দিয়ে ভালোবাসে। মায়া নামক অদ্ভুত এক টান সৃষ্টি করে দেয়। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার একটি বড় খোলামেলা ঐতিহাসিক স্থান। এখানে অনেকেই বন্ধু, পরিবার ও প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে আসে। কাপলদের জন্য রোমান্টিক বলে সাধারণত বোঝায় শান্তভাবে একসাথে সময় কাটানো, গল্প করা আর সুন্দর পরিবেশ উপভোগ করা। সবুজ গাছপালার নিচে হাঁটা, এখানে ছায়াঘেরা পথ দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বা গল্প করতে বেশ ভালো লাগে। এখানে বিকেলের নরম রোদ আর হালকা বাতাস পরিবেশটাকে শান্ত করে তোলে। প্রিয়জনের হাত ধরে সূর্যাস্ত দেখা, সেই সাথে বিকেলের দিকে আকাশের রং বদলানো দেখতে দেখতে একসাথে বসে থাকা অনেকের কাছেই বিশেষ মুহূর্ত হয়ে থাকে। ফারিস প্রাপ্তিকে নিয়ে খোলা জায়গায় গাছের ছায়ায় ঘেরা একটা বেঞ্চে বসলো। প্রাপ্তির হাতে অনেকগুলো আইসক্রিম আর চকলেট, যেগুলো ফারিস মাত্রই কিনে দিয়েছে। প্রাপ্তি ফারিসের আড়ালে বসে নেকাব তুলে আইসক্রিম খাচ্ছে। এইদিকে তেমন কেউ আসে না, আর আসলেও ফারিসের প্রশস্ত কাদের আড়াল থেকে প্রাপ্তির মুখ নজরে পড়ছে না। প্রাপ্তি আনমনে আইসক্রিম খাচ্ছে, আর ফারিস তার প্রিয় নারী, তার ঘরের ঘরণীকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে।
ফারিসের চোখে হঠাৎ প্রাপ্তি ছোটবেলার কিছু মুহূর্ত ভেসে উঠল। তখন প্রাপ্তি 4 বছরের, ফারিস তখন 17 বছরের কিশোর। ফারিস তখন স্বপ্ন বিহারে কিশোরগঞ্জে গিয়েছিল। তখন একদিন গ্রীষ্মের দুপুরে এই মেয়ে বিড়াল হাফ প্যান্ট পরে গায়ে আইসকুল পাউডার মাখিয়ে সাদা বিলাই সেজে তার সামনে হাজির হয়েছিল। তখন প্রাপ্তির ছোট্ট হাতটায় ধরা ছিল একটা সবুজ রঙের আইসক্রিম, যেটা সে তৃপ্তি সহকারে চেটে খাচ্ছে আর ফারিসের পিছু পিছু ঘুরছিল। এক পর্যায়ে প্রাপ্তি তার জিহ্বা বের করে ফারিসকে দেখিয়েছিল আর বলেছিল, দেখুন ভাইয়া, আমাল দিবা তবু তো কিনা। ফারিস প্রাপ্তি ছোটবেলার কথাগুলো স্মরণ করে ঠোঁট কামড়ে হাসল। তখন কি আর সে জানতো এই বিচ্ছু বড় হয়ে এককালে তার মাথা খাবে, তাকে পাগল বানাবে, অবশেষে এই আজমির দেওয়ান ফারিসের বউ হবে। ফারিসকে হাসতে দেখে প্রাপ্তি তার মুখ চেক করলো। সে ভাবলো হয়তো তার মুখে কোথাও আইসক্রিম লেগে আছে। হাত দিয়ে আন্দাজে চেক করে মুছামুছি করে প্রশ্নাত্মক দৃষ্টিতে প্রাপ্তি ফারিসের দিকে তাকালো। তার দৃষ্টি মানেই এই যে, কেন হাসছেন, কি হয়েছে? ফারিস প্রাপ্তির চোখের ভাষা বুঝতে পেরে বলল, কিছু না শোনা। প্রাপ্তি ফারিসের কথায় আমতা আমতা করে অন্যদিকে তাকালো। লোকটার কথায় কথায় তাকে লজ্জা দেয়, তার আর ভালো লাগে না। ধ্যাত! ফারিস প্রাপ্তির লজ্জার কারণ বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। এই মেয়ে তাকে এত লজ্জা কেন পায়, ফারিস তাই বুঝতে পারে না। অবশ্য তার কাছে তার বউয়ের লাজে রাঙা মুখটা বেশ লাগে। প্রাপ্তির আইসক্রিম খাওয়া শেষ হলে একটা চকলেটের প্যাকেট ছিঁড়ে সে সেটা ফারিসের দিকে এগিয়ে দিল, কিন্তু ফারিস তা খাবে না, না বলে না করে দিল। তাই প্রাপ্তি নিজের অর্ধেকটা চকলেট কামড় বসিয়ে মুখে নিল। ফারিস হঠাৎ অদ্ভুত এক কাজ করে বসল। সে প্রাপ্তির মুখে থাকা চকলেটটা প্রাপ্তির ঠোঁটে ঠোঁট চেপে নিজের মুখে নিয়ে নিল। প্রাপ্তি ফারিসের অদ্ভুত কাণ্ডে হা হয়ে বসে আছে, সেই সাথে লজ্জায় মরে যাচ্ছে। এতদিন সে এসব নাটক, ড্রামা বা সিনেমায় দেখে এসেছে, তবে এইরকম কিছু যে তার সাথে ঘটবে তা ঘুণাক্ষরেও সে ভাবতে পারেনি। ছি, কি লজ্জা, কি লজ্জা! সে তো সেদিই ছিল চকলেট, তখন না খেয়ে এমনভাবে তার মুখ থেকে কেড়ে নেয়ার কি মানে হয়? প্রাপ্তিকে শখ খেয়ে বসে থাকতে দেখে ফারিস মিটি হাসল। প্রাপ্তির ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম নিজের ডান হাতে বুড়ো আঙ্গুলে মুছে দিল। অনায়াসে নিজের আঙ্গুলটা ফারিস নিজের মুখে পুরে প্রাপ্তির ঠোঁটের কোণায় লেগে থাকা চকলেটটুকু খেয়ে নিল। ফারিসের এই কাণ্ডে প্রাপ্তি দুচোখ খিচে বন্ধ করে নিল। তার ছোট বুকে ধুকপুকানি ফারিসের কানে পৌঁছচ্ছে। ফারিস মৃদু হেসে ঠোঁট বাঁকালো। প্রাপ্তি চোখ খিচে রেখেই বলল, অসভ্য পুরুষ। ফারিস প্রাপ্তির কথায় নিজের চুলগুলো ব্রাশ করতে করতে বলল, শুধু নিজের বউয়ের বেলায়, আর সব মহান এবং বীর পুরুষেরা কেবল তার বউয়ের কাছেই অসভ্য পুরুষ হয় বউ। প্রাপ্তি ফারিসের কথাগুলো ভ্রু কুঁচকে শুনে বলল, আসছে আমার মহান পুরুষের নমুনা। ফারিস প্রাপ্তির কথায় প্রতিউত্তর না করে একটা চকলেট ছিঁড়ে সেটা প্রাপ্তির মুখে ঢুকিয়ে দিল। তারপর বলল, রাগ করে না বউ, চকলেট খাও। তোমার স্বামী তোমার কাছ থেকে একটু চকলেট খেয়েছে বলে এমন গাল ফোলাতে হবে বুঝি? প্রাপ্তি ফারিসের কথায় হা হয়ে বসে আছে। সে ফারিসকে বিয়ের আগে কতই না ভদ্র সভ্য ভাবত। এই তার নমুনা? লোকটা কেবল তার ক্ষেত্রেই ঠোঁট কাটা লাগাম ছাড়া এক সার। ফারিস প্রাপ্তিকে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমি জানি তোমার স্বামী অনেক সুন্দর, তাকিয়ে তো থাকবেই, তাই না? সেটা তো তোমার হক বউ। তবে তোমার চাহনিতে মনে হচ্ছে নিজের রূপ কয়েক গুণ বেড়েছে। কথাটা বলেই ফারিস নিজের পকেট থেকে ফোন বের করে ফোনের গ্লাসে নিজের ফেস দেখতে লাগলো, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে। প্রাপ্তি আজ ফারিসের নতুন রূপ আর কথাবার্তার ধরনের সাথে পরিচিত হতে হতে মেয়েটা বিস্মিতভাবে দাঁড়িয়ে রইল। তাকে দেখেই বোঝা যাচ্ছে একসাথে এত বিস্ময় সে নিতে পারছে না। ফারিস প্রাপ্তিকে দেখে মিটিমিটি হেসে প্রাপ্তির নেকআপখানা যত্ন সহকারে প্রাপ্তির মুখের উপর নামিয়ে দিল। তারপর প্রাপ্তির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের গাছগুলোতে বেষ্টিত পথটা ধরে সামনে এগোতে থাকলো। প্রাপ্তি নিজেও নিঃশব্দে ফারিসের সাথে যেতে লাগলো। প্রাপ্তি আর ফারিস আজ সারাটা বিকেল এখানেই পার করেছে। এর মাঝে ফারিস প্রাপ্তিকে বেলি ফুলের মালা কিনে দিয়েছে, সেটা আবার নিজ হাতে প্রাপ্তির হাতেও পরিয়ে দিয়েছে। যে ছেলে স্ট্রিট ফুড বা বাইরের খাবার পছন্দ করে না, সেই ছেলে আজ বউয়ের পাল্লায় পড়ে ঝাল ঝাল দুটো ফুচকা খেয়েছে, বউয়ের সাথে জমিয়ে 2 কাপ চা খেয়েছে। ফারিস আর প্রাপ্তি বিকেলে দুজন দুজনের হাতে হাত রেখে সূর্যাস্ত দেখেছে। আজকের দিনটি তাদের কাছে বিশেষ একটা দিন ছিল।
কারণ আজকের দিনটি ফারিস আর প্রাপ্তির সম্পর্কের আর ৫-১০টা দম্পতির মতো আরও সহজ করে দিয়েছে। মুরসালিন শিকদার যে মেয়ে খবর পর্যন্ত কোনোদিন নেয়নি, সেই মেয়ের জন্য এখন নিজের স্বার্থে দরদ উতলে পড়ছে। সে ফারিসের সাথে প্রাপ্তির বিয়ের খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মোরসালিনের প্রথম সন্তান প্রেয়ান নাকি সে নিজে গিয়েছিল তার বোন আর বোনের স্বামীর সংসার বাঁচাতে। মুরসালিন শিকদার আন্দালিফের হাতে প্রাপ্তিকে তুলে দিতে চেয়েছিল, যদিও এর পেছনে তার বিশাল স্বার্থ ছিল। আন্দালিফ তাকে তার বিশাল অবৈধ ব্যবসার পার্টনার করবে বলেছিলেন। তবে আন্দালিফ খুন হওয়ার পর বেচতে গিয়েছে। সে প্রাপ্তিকে এখন নিজের কাছে এনে দেওয়ান পরিবারের লোকদের একটা শিক্ষা দিতে চেয়েছিল। তবে তার সব প্ল্যান বেচতে দিয়েছে। প্রাপ্তিকে ফারিস আগেই বিয়ে করে নিয়েছে, যাতে সে পিতৃত্বের পরিচয়ে দোহাই দিয়ে প্রাপ্তিকে সাথে না নিয়ে যেতে পারে। ফারিসের এক ইশারায় এসআই রনক দত্ত সহ মুরসালিন শিকদারের সাথে বাজে খেলায় জড়িত বাকি পুলিশ সদস্যদের সাসপেন্ড করা হয়েছে। মুসাল্লিন নিজের সাজানো প্ল্যান এবার বেচতে যেতে দেখে ফারিস আর প্রেয়ানের উপর ক্ষেপে আছে। প্রেয়ান তার ছেলে হয়েও তার বিরোধিতা করছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আজ সে থানায় এসেছে প্রেয়ানের সাথে এই বিষয় নিয়ে একটা হেস্তনেস্ত করতে। প্রেয়ান নিজের জন্য বরাদ্দ এসআই চেম্বারে বসে কিছু ফাইল দেখছিল। তখনই একজন কনস্টেবল সেলুট জানিয়ে তাকে জানালো, মিস্টার মুরসালিন শিকদার এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। মুরসালিন শিকদার নামটা শুনেই প্রেয়ানের চোখে মুখে ভঙ্গিতা পরিবর্তন হয়ে যায়। কনস্টেবলকে গম্ভীর কণ্ঠে আদেশ দেয়, পাঠিয়ে দাও। কনস্টেবল সম্মান জানিয়ে চলে যায়। মুরসালিন শিকদারকে জানিয়ে দেয় তিনি ভেতরে যেতে পারবেন। মুরসালিন শিকদার দম্ভের সাথে বুক ফুলিয়ে প্রেয়নের কক্ষে প্রবেশ করল। তবে প্রেয়ন তখনও নির্লিপ্তভাবে ফাইলে ডুবে রয়েছে। পিতা নামক নরপিচাসের দিকে তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করল না। প্রেয়নের এইরকম নির্লিপ্ততা মুরসালিন শিকদারের একদম সহ্য হলো না। প্রেয়নের দিকে তিনি শক্ত দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসতে বসতে বললেন, একদম নিজের মায়ের মতো বেয়াদব হয়েছ। তোমার জন্মদাতা পিতা আমি, আমার সাথে উগ্রতা দেখাও। প্রেয়ান মুরসালিন শিকদারের মুখ থেকে নিজের মৃত মায়ের সম্পর্কে এমন কথা শুনে ক্ষেপে গেলেন। চোখগুলো অধিক লাল হয়ে উঠেছে। প্রেয়ান একরকম চিবিয়ে চিবিয়ে জবাব দিল, ফিতা নামক কীটের মুখে আমার জন্মদাত্রী মাকে নিয়ে কোনো বাজে কথা শুনতে চাই না। কেউ যদি আমার মাকে নিয়ে কোনো প্রকারের বাজে কথা তোলে তবে তাকে উচিত শিক্ষা দিতে আমি পিছু পা হব না। মুরসালিন শিকদার ছেলের মুখে এত কঠিন বাণী শুনে ক্ষেপে গেলেন। গজগজ করতে করতে বললেন, আমি তোমার বাবা, এটা ভুলে যেও না। প্রেয়ান মুরসালিন শিকদারের দিকে তাকিয়ে নির্লিপ্ত হাসল। তার হাসি দেখে মনে হচ্ছে মুরসালিন কোনো জোকস বলে ফেলেছে। প্রেয়ান কাটা কাটা কণ্ঠে জবাব দিল, সেই মিস্টার মুরসালিন শিকদার জন্ম দিয়ে নিজের সব দায়িত্ব সেরেছেন আপনি। তবে কি জানেন, আপনাকে নিজের বায়োলজিক্যাল ফাদার হিসেবে মানাটাও আমার জন্য চরম ঘৃণা। আপনি কেবল আপনার তৃতীয় স্ত্রী সন্তানদের বাবা। আমি এবং আমার বোন প্রাপ্তির জন্য আপনি মৃত, মিস্টার শিকদার। মুরসালিন ছেলের কথায় স্তব্ধ হয়ে গেল। কোথাও না কোথাও সে প্রেয়ানের প্রতি খুব দুর্বল। প্রেয়ান তার প্রথম সন্তান, সে ছেলেকে ভালোবাসত। এই ছেলের মুখে নিজের সম্পর্কে এমন কঠিন কথা শুনে চুপ হয়ে গেলেন তিনি। কোথাও যেন একটা পিতৃত্বের ভঙ্গুর অস্তিত্ব টের পেলেন। মুরসালিন শিকদার বেশিক্ষণ এসব নিয়ে ভাবতে পারলেন না। পুনরায় নিজের আসল চেহারায় ফিরে এসে বললেন, তা আমার কাছে বাধা দিতে আসলে কেন? আমি কি নিজের মেয়েকে নিজের কাছে নিতে পারি না? আর তাছাড়া তোমার বোন জামাই, সে তো একটা খুনি। সে তো আন্দালিফকে হত্যা করেছে, তা আমি ভালো করেই জানি। ভুল জানেন মিস্টার শিকদার। আন্দালিফের খুন ফারিস করেনি, বরং আমি করেছি। কি করবেন এখন আপনি? হ্যাঁ? প্রেয়ান কথাটা বলেই তাচ্ছিল্য হাসল। প্রেয়ানের মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন মুরসালিন। কি বলছো তুমি? ইয়েস মিস্টার শিকদার, আমি করেছি খুন ওই পশুকে। শুধু তাই নয় যে আমার বোনের দিকে হাত বাড়াবে, তার ক্ষতি করতে চাইবে, তার ঠিক এই পরিণতিই হবে, বুঝেছেন? মুরসালিন অবিশ্বাস্য চোখে চেয়ে আছে প্রেয়ানের দিকে। সত্যি এই ছেলে প্রাপ্তিকে এত ভালোবাসে? ভাই বোনের ভালোবাসা বুঝি এমনই হয়? কিন্তু সে তো তার মেয়েকে একবার ছুঁয়েও দেখেনি নিজের মেয়ের বড় হয়ে ওঠাটুকু।
মুরসালিন চুপচাপ বসে কি যেন ভাবছে। মুরসালিনকে এভাবে বসে থাকতে দেখে প্রেয়ান নির্লিপ্তভাবে নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বলল, আপনি এখন আসতে পারেন। সারা জীবন যেমন আমাদের কাজে অপরিচিত হয়েছিলেন, আশা করি বাকি জীবনটাও এভাবে থাকবেন। বিশেষ করে আমার বোনের বাবা সাজার চেষ্টা ভুলেও করবেন না। মুরসালিন শিকদারের কি হলো ঠিক বোঝা গেল না। তিনি ছেলের কথাগুলো চুপচাপ শুনে বেরিয়ে গেলেন। মুরসালিন শিকদার বেরিয়ে যেতেই প্রেয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোকটার মুখ যতবার সে দেখে ততবারই তার কৈশোরের ভয়ঙ্কর দৃশ্যগুলো মনে পড়ে যায়। পিতা নামক এমন নরপিচাসকে দু চোখের সামনে দেখতে চায় না। ফারিস যেদিন দেশে ফেরার কথা সেদিনই আন্দালিফের এনকাউন্টারের অর্ডার আসে উপর মহল থেকে, আর এই কেসটা তখন প্রেয়ানের হাতেই ছিল। তদন্তের খাতিরে সে জানতে পেরেছিল আন্দালিফ তার প্রাণপ্রিয় বোনকেও নাকি তুলে নিয়ে গিয়েছে। ভাগ্যিস তখন ফারিসের জন্য তার বোন এই পিচাসের হাত থেকে বেঁচেছে। প্রেয়ানের মাথায় তখন আগুন জ্বলছিল। সে তো ভালো করেই জানতো এইসব এনকাউন্টার তো শুধুমাত্র একটা ফর্মালিটিস, আর হয়তো টাকার খেলায় এসব ফিরিয়েও নিতে পারবে। অবশ্য তখন আন্দালিফ নিখোঁজ ছিল। তবে প্রেয়ান গোপনে লোক লাগিয়ে আন্দালিফের অবস্থান জেনে ফেলে। আন্দালিফ তখন ভারসাম্যহীন এক পাগল। তার বুঝতে আর বাকি নেই এসবের বদৌলতে যে ফারিসের হাত আছে। প্রাপ্তির দিকে হাত বাড়ানোর অপরাধে ফারিস আন্দালিফকে মানসিক ভারসাম্যহীনতা এক পাগলে পরিণত করেছিল। তবে আন্দালিফের অপরাধ কেবল একটা নয়, তার বিরুদ্ধে শখানেক কেস পড়ে আছে। বরাবর ক্ষমতার দাপটে আর মিস্টার মুর্শেদ তালুকদারের ভাগ্নে হওয়ায় বেঁচে গিয়েছে। কিন্তু এইবার সুযোগটা আর দেয়নি তাকে প্রেয়ন। আদেশ যেহেতু এসেছেই তা ফিরিয়ে নেয়ার আগেই তা কার্যকর করতে সে মরিয়া হয়ে উঠেছে। প্রেয়ন নিজের লোকদের দিয়ে আন্দালিফকে মানসিক পাগল অবস্থা থাকাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে তুলে আনেন। তারপরে কিশোরগঞ্জে এনে তাকে এনকাউন্টারের জন্য। এসব কিছুই প্রেয়ন চুপি চুপি করছিল, কারণ যাতে উপর মহল আন্দালিফকে বাঁচাতে না পারে। আন্দালিফকে সেদিন তার প্ল্যান মাফিক প্রেয়ন একটা গুলিও করেছিল। গুলি লাগাতে আন্দালিফ নিস্তেজ হয়ে পড়ে গিয়ে গড়াগড়ি খেতে খেতে একটু দূরে চলে গিয়েছিল। রাতের বেলা হওয়ায় চারপাশটা তখন অন্ধকারে ঘেরা ছিল। ফ্রেড এগিয়ে গিয়ে আন্দালিফের দেহটা খোঁজ করতে লাগলো, কিন্তু সে আর আন্দালিফের দেহটা দেখতে পায়নি। কাজটা যেহেতু সে আড়ালে সরাতে চাইছিল, তাই লাশ গুমের বিষয়টাও কাউকে বলতে পারছিল না। ফারিহার মৃত্যু ফারিসকে ভেঙে দিয়েছিল। এই মেয়েটাকে সে নিজের বোনের থেকেও কম দেখেনি। পৃথিবীতে একটা নিষ্পাপ অস্তিত্ব কেবল আন্দালিফের জন্য চলে গেল, ফারিস সেটা মানতে পারেনি। এইরকম অনেক পরিবারের সাথে আন্দালিফের এইরকম করেছে, যারা চিরতরে মাটির সাথে মিশে গিয়েছে। ফারিহার মৃত্যুর খবর শুনেই ফারিস আমেরিকা থেকে দেশে আসার প্রস্তুতি নিয়েছিল, আর ঠিক করে রেখেছিল দেশে ফিরেই এই নরপিচাসটাকে সে নির্মম মৃত্যু দিবে। ফারিসের অ্যাসিস্ট্যান্ট আয়ান সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছিল। তবে তারা ঢাকার টিএসসি চত্বরে আন্দালিফকে পায়নি। কোনোভাবে তারা গোপন সূত্রে জেনেছিল এসপি আরশিয়ান আহমেদ প্রেয়ানের লোক আন্দালিফকে তুলে নিয়েছে। আন্দালিফকে যেই দিন প্রেয়ান গুলি করে সেই দিন আয়ান আরও কিছু গার্ড নিয়ে সেখানেই চুপিচাপি লুকিয়েছিল। আন্দালিফ একটা গুলি খেয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খেয়ে প্রেয়ানের চোখের আড়াল হয়, তখন অয়ন গার্ডের সাহায্যে আন্দালিফকে তুলে নিয়ে গিয়েছিল নিজেদের সাথে। তবে কপাল বরাবরই গুলি লাগায় এক গুলিতেই মারা গিয়েছিল আন্দালিফ। তবুও তারা মরা লাশটা ক্যারি করেছিল তাদের বসের নির্দেশে। ফারিস বাংলাদেশে ফিরেই কিশোরগঞ্জে এসেছিল। তারপর মৃত লাশের ক্ষোভ মিটিয়েছিল, কেটে নিয়েছিল আন্দালিফের পুরুষাঙ্গ, প্লাসের সাহায্যে নখ উপড়ে দিয়েছিল। দক্ষতার সাথে আন্দালিফের শরীর থেকে চামড়া আলাদা করে নিয়েছিল। তারপর ফারিসের নির্দেশে গার্ডরা আন্দালিফকে বিধ্বস্ত লাশ কিশোরগঞ্জের হাওর এলাকায় একটা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। ফারিসের মতে ধর্ষীদের এর চেয়ে সহজ কোনো শাস্তি হতে পারে না। ভাগ্যিস এই ইতর প্রেয়ানের গুলিতেই আগে মরেছিল, নয়তো সে জীবিত অবস্থায় নরক যন্ত্রণা দিয়ে উপরে পাঠাতো আজ। আন্দালিফের বিধ্বস্ত লাশ যখন মিলেছিল তখন প্রেয়ান বিস্ময় হয়েছিল। তবে সে তীক্ষ্ণ মস্তিষ্ক খুব ভালো করেই বুঝতে পেরেছিল কাজটি কার হতে পারে। এখানেই কি সমাপ্ত হলো আন্দালিফের অন্যায়ের শোধ? একদমই না। রিজভির কানে যখন আন্দালিফের বিধ্বস্ত লাশ পাওয়ার খবর এসেছিল তখন সে খুশি হবে না দুঃখ পাবে বুঝতে পারছিল না, কারণ সে তো এই নরপিচাসকে নিজে হাতে শাস্তি দিতে চেয়েছিল। তার প্রাণ পাখির উপর যে হাত বাড়িয়েছিল, যে ক্ষতি করতে চেয়েছিল, তাকে তো এইভাবে ছেড়ে দিতে পারে না। পুলিশ আন্দালিফের পোস্টমর্টেম করার পর রিজভি তার লোক লাগিয়ে হসপিটালের মর্গ থেকে আন্দালিফের করিয়েছিল। আন্দালিফের হত্যার পিছনে ফারিসের হাত আছে বলে মুসাল্লিন শিকদার, আন্দালিফের বাবা
আবেদ খান ও চাচা রাশেদ খানকে উস্কিয়ে দিয়েছিল। তারা গুন্ডা ভাড়া করে ফারিসের উপর আক্রমণ চালিয়েছিল। ফারিসকে সেদিন হুডি পরিহিত যে লোকটি বাঁচিয়েছে সে আর কেউ নয়, স্বয়ং প্রেয়ান ছিল। ফারিস তার লোক লাগিয়ে পরে অবশ্য জেনেছিল বিষয়টি। প্রেয়ানকে ফারিসদের পরিবারের কেউ না চিনলেও ফারিস চিনত। ফারিসের কাছে তার ফুপি কোনো কিছুই গোপন রাখেনি। ছোটকালেই ফারিসের সাথে প্রেয়ানের সখ্যতা হয়েছিল। তবে এতগুলো বছর বাদে তাদের আবার কিছুদিন আগেই নতুন করে দেখা হয়েছে। যখন পুলিশ ফারিসকে ধরতে বাসায় গিয়েছিল, ফারিস নিজেকে ছাড়ানোর ব্যবস্থা আগেই করে রেখেছিল। তবে সেদিন প্রেয়ানের তৎপরতায় তাকে মুগ্ধ করেছে। নিজের বোন ও ছোটকালের বন্ধুকে নিজের বাবার গুটির চাল হতে দেয়নি সে। ফারিস ডিএনসির সার্জিক্যাল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের বেলি অ্যান্ড লাভস শর্ট প্র্যাকটিক্যাল অফ সার্জারি বই থেকে ক্লাস করাচ্ছে। ফারিস যেই দিন লেকচার থাকে সেই দিন একটা স্টুডেন্টও অনুপস্থিত থাকে না। ছেলে স্টুডেন্ট থেকে মেয়ে স্টুডেন্টের প্রত্যেকের মুখে ফারিসের প্রশংসা লেপ্টে থাকে। ফারিস তার লেকচার শেষ করে বেরিয়ে যেতেই তেজশ্রী ক্লাস থেকে বেরিয়ে ফারিসের পিছু নিল। সে বুঝতে পারল না ফারিস তাকে চিনেও না চেনার মতো অ্যাভয়েড করে কেন। তেজশ্রীর বাবা মিস্টার তাকবির মির্জা তেজশ্রীকে জানিয়েছে ফারিস তার উঠবি। তেজশ্রীকে ফারিসের পিছু পিছু যেতে দেখে তেজশ্রীর এককালের জানের জিগার বান্ধবী উষা শিকদার মুখ বাঁকালো। উষা শিকদার মুসাল্লিন শিকদারের সৎ মেয়ে, তবে উষা এসব জানে না, কারণ উষাকে মুসাল্লিন নিজের মেয়ের মতোই স্নেহ করে। তেজশ্রীকে কটাক্ষ করে উষার সাথে আরও 2 মেয়ে উপমা ও তানজিলাও ফিসফিস করে বলে হাসতে শুরু করলো। উষাও তার বান্ধবীদের হাসাহাসি লক্ষ্য করলো তানিয়া ও দীপ্তি তেজশ্রীর বন্ধু। তারা উষার দলের সবার দিকে মুখ বাঁকিয়ে তেজশ্রীকে বিষয়টা জানাতে ছুটল। উষাও তেজশ্রীর এক কলে গলায় ভাব ছিল, তারা একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারত না। উষা, তেজশ্রী, উপমা, তানজিলা, দীপ্তি ও তানিয়া তখন এক দলে ছিল। তাদের গ্যাং লিডার ছিল তেজশ্রী আর উষা। তবে ফারিস যখন ডিএনসিতে প্রফেসর ও ডক্টর হিসেবে জয়েন করেছিল তখন তেজশ্রী ও উষার সম্পর্কে ভাঙন ধরে। দুজনেই এক প্রফেসরকে প্রথম দর্শনেই মন দিয়ে বসে। এ নিয়ে তাদের মধ্যে 1 সপ্তাহ ঝগড়া বিবাদ চলেছিল। তারপর দুজন 2 গ্রুপে ভাগ হয়ে যায়। তবে এখনও তাদের রেষারেষি মোটেও কমেনি। সুযোগ পেলে এ দলকে হেভি পচানি দেয়, যেমনটা এখন করলো। তবে ফারিস এই 2 মেয়ের এক মেয়েকেও পাত্তা দেয় না। সে বরাবরই স্ট্রিক্ট, নারী শিক্ষার্থীদের সে সম্মান করে, এর বাইরে কোনো কিছুই নয়। তাকে নিয়ে যে এত রেষারেষি তাও হয়তো ফারিসের অজানা। আর এইদিকে উষা নিজের অজান্তেই নিজের ছোট সৎ বোনের জামাইকে মন দিয়ে বসে আছে। তেজশ্রী আর উষা বুঝতেই পারছে না তারা একটা চলতে ফিরতে এক মরীচিকার পেছনে পড়ে আছে, যার কোনো ভবিষ্যৎ নেই। আছে কেবল তলিয়ে যাওয়া এক সুপ্ত ফাঁদ। তারা তো এও জানে না যাকে নিয়ে তারা নিজের সুন্দর সম্পর্ক ভাঙল সে বিবাহিত একজন পুরুষ। আর ফারিস তো তাদের নামটাও ঠিক মতো মনে রাখেনি। সে তো ডুবে গিয়েছে নিজের ভুবনে, নিজের একান্ত নারীতে। তেজশ্রী ফারিসের পিছু নিল। ফারিসকে ডাকার সময়টুকু পর্যন্ত পায়নি। ফারিস দ্রুত পায়ে হেঁটে নিজের গাড়ি বের করে চলে গিয়েছে। ফারিসের তাড়ার অবশ্য কারণ আছে। সে কথা দিয়েছে প্রাপ্তিকে ভার্সিটি থেকে আজ সে আনতে যাবে। প্রাপ্তির ক্লাস শেষ করে মধুমিতা ও মেহেরিনের সাথে গল্প করতে করতে বের হচ্ছিল। প্রাপ্তি তার নিজের সম্পর্কে অনেক কিছুই জানিয়েছে দুজনকে। সে নিজেও জানে তাদের সম্পর্ক। প্রাপ্তি যে বিবাহিত তা শুনে দুজনেই প্রথমে চমকে গিয়েছে। মেহেরিন তো ঠাট্টা করে বলেই ফেলল, যা বেরি, কি করলি? আমি তো ভাবলাম তোরে ফুসলিয়ে ফাসলায় আমার ভাবি বানাবো। মধুমিতা আমতা আমতা করে বলল, আমি ইতিমধ্যেই তোকে নিয়ে আমার এক খালাতো ভাইয়ের জন্য খালার কাছে ঘটকালি শুরু করে দিয়েছিলাম রে। প্রাপ্তি মধুমিতার কথায় চোখ বড় বড় করে তাকালো। গতকাল এদের দুজনের সাথে তার পরিচয় হলো, আর দুইজন তাকে নিয়ে এর মধ্যে বিয়ে অবধি চলে গিয়েছে। ভাবা যায়? প্রাপ্তি মনে চিন্তা করলো ফারিস জানলে তো হার্ট অ্যাটাক করে বসতো। আর বিয়ের পরও 2 বার বিয়ের প্রস্তাব আসায় ফারিস যা করেছিল তা প্রাপ্তির চোখের সামনে ভাসতে থাকলো। প্রাপ্তির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ফারিস তাকে ভার্সিটিতে আসার আগে বারবার বলে গিয়েছে মুখ ঢেকে থাকতে, কোনো ছেলের সাথে কথা না বলতে। এক কথায় সে যেন ছেলেদের থেকে 3 হাত দূরে থাকে সব সময়। এর মধ্যে আরও একটি কথা জানিয়ে দিয়েছে, অপরিচিত গুরুজনদের সাথে বেশি আধিক্যতা না দেখাতে, কারণ দেখা যাবে পরে নিজের ছেলের বউ বানাতে তারা বউয়ের পিছু পড়ে যাবে। যা ফারিস একদমই এসব সহ্য করবে না।